ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শেয়ার বাজারে প্রথমবার বিনিয়োগ করতে যাচ্ছেন? জানেন কি বিনিয়োগের সঠিক প্রথম ধাপ কী হওয়া উচিত? এই ভিডিওটি দেখে শেয়ার বাজারে প্রবেশের মূল ধাপ সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও কিভাবে বিও অ্যাকাউন্ট খুলতে হয় এবং এর মাধ্যমে কিভাবে আপনার বিনিয়োগের নিরাপদ রাখা যায় তা বিস্তারিতভাবে আলোচনা করব। যদি আপনি শেয়ার বাজারে সফল হতে চান তাহলে এই ভিডিওটি মিস করবেন না। তো বিও অ্যাকাউন্ট খোলার জন্য বা বিও অ্যাকাউন্ট করার আগে আপনাকে মোট 6টা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। এই 6টা পয়েন্ট আমি এখানে নিয়ে এসেছি। দেখেন, প্রথমটা হচ্ছে 1 নম্বর, বিও অ্যাকাউন্ট কী, কীভাবে বিও অ্যাকাউন্ট খোলা যায়, আবেদনপত্র পূরণ ও জমা দেয়া, 4 নম্বরে ফি প্রদান, 5 নম্বরে বিও অ্যাকাউন্টে টাকা কিভাবে জমা দেয়, 6 নম্বরে বাংলাদেশে ভালো মানের কয়েকটি ব্রোকারেজ হাউস। তো এই 6টা পয়েন্ট আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে একটা বিও অ্যাকাউন্ট পেতে গেলে বা বিও অ্যাকাউন্ট আপনি ওপেন করতে গেলে। এই 6টা পয়েন্ট আপনাকে মানতে হবে। তো চলেন এক এক করে প্রতিটা পয়েন্ট আমরা বিশ্লেষণ করি। দেখেন, 1 নম্বরে কী লিখেছি, বিও অ্যাকাউন্ট কী। বিও অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে আমরা বিভিন্ন কোম্পানির ক্রয়কৃত শেয়ার জমা রাখতে পারি, সেটা নিরাপদে। যেমন আমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখি, ঠিক তেমনই কোম্পানির শেয়ার আমরা বিও অ্যাকাউন্টে জমা রাখতে পারি। চলুন একটু উদাহরণ সহকারে বুঝে আসি। বিষয়টা হচ্ছে, আমরা গ্রাম অঞ্চলে দেখবেন যে বিভিন্ন সময় বা বিভিন্ন সিজনে কিছু সিজনাল ব্যবসায়ী আছে। কেউ সিজনের সময় পাট কিনে সে তার গুদাম ঘরে সংরক্ষণ করে রাখে, কেউ পেঁয়াজ কিনে সংরক্ষণ করে রাখে, কেউ রসুন কিনে সংরক্ষণ করে রাখে, কেউ বা বিভিন্ন ধরনের মশলা কিনে সংরক্ষণ করে রাখে। সিজনের সময় যখন দাম কম থাকে, মশলা, পেঁয়াজ, রসুন এগুলা কিনে তারা কি করে, গোদাম ঘরে সংরক্ষণ করে রাখে। তখন তারা ওই যে গোদাম ঘরে সংরক্ষণ করে রাখলো, তারা 3 মাস 6 মাসের জন্য সংরক্ষণ করে রাখে। এই সংরক্ষিত পণ্য যখন বাজারে চাহিদা বেড়ে যায়, যোগান কমে যায়, তখন তারা তাদের গোদাম ঘর থেকে বের করে তারা বাজারে এটা সাপ্লাই করে বা বাজারে বিক্রি করে। তখন সে যে দামে কিনেছিল তার চেয়ে 20%, 25% বা 50% বেশিতে সে তার ওই মজুতকরণ বা মজুতজাত পণ্য সে বাজারে ছেড়ে দেয় এবং বাজারে বিক্রি করে। তো এখানে বিও অ্যাকাউন্টটা ওই গোদাম ঘরের মতোই কাজ করে, যেখানে আপনি আপনার শেয়ারটা সংরক্ষণ করবেন, যেটা ওই ব্যবসায়ী, যাকে রাহিমালের ব্যবসায়ী বলে আমাদের অঞ্চলে, হ্যাঁ, তো ওই ব্যবসায়ী তার পণ্যগুলো যেগুলো ক্রয় করেছিল সেগুলো কিনে গুদামে সংরক্ষণ করেছিল। ঠিক তেমনই আমাদের এই বিও অ্যাকাউন্টে আমরা বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে সংরক্ষণ করতে পারি। বিও অ্যাকাউন্ট কি, বিষয়টা আপনারা অবগত হয়েছেন এবং বুঝতে পেরেছেন আমি আশা করি। তো 2 নম্বর পয়েন্টটাতে এখন আমরা বুঝলাম বিও অ্যাকাউন্ট কি। তাহলে বিও অ্যাকাউন্ট কি সেইটা যদি বুঝি, তাহলে এই বিও অ্যাকাউন্টটা আমরা কিভাবে খুলতে পারি সেই বিষয়টা আমাদের জানতে হবে অবশ্যই। বিও অ্যাকাউন্ট কি সেটা তো অবশ্যই আমরা অবগত হইলাম। এখন বিও অ্যাকাউন্ট কিভাবে খোলা হয় বা খোলা যায় সেই বিষয়টা তো আমাদেরকে জানতে হবে। তো চলেন আমরা এখন জানি যে বিও অ্যাকাউন্ট কিভাবে খোলা হয়। বিও অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে একটা ব্রোকারেজ হাউস নির্বাচন করতে হবে। এটা বাংলাদেশে অনেকগুলোই ব্রোকারেজ হাউস আছে, কিছু কিছু ব্যাংক আছে যারা বিও অ্যাকাউন্ট খোলে, কিছু কিছু ব্রোকারেজ হাউস আছে যেগুলোর নাম আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। সো এই সব ব্রোকারেজ হাউসে গেলে বা ওই সব ব্যাংকে গেলে আপনি আপনার বিও অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। তো বিও অ্যাকাউন্ট ওপেন করার জন্য তাহলে আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে, হ্যাঁ, কিছু ফর্ম পূরণ করতে হবে, সেটা আসছে পরবর্তী ধাপে। যেমন ধরেন আবেদনপত্র পূরণ ও জমা দেয়া। আপনি বিও অ্যাকাউন্ট খুলবেন, ব্রোকারেজ হাউসে গেলেন, ব্রোকারেজ হাউসে যেয়ে বা ব্যাংকে যেয়ে আপনি তাদেরকে বলবেন যে ভাই আমি একটা বিও অ্যাকাউন্ট খুলবো, আমার একটা ফর্ম দেন, অথবা তারা আপনার তথ্যগুলো নিবে এবং আপনার কাগজপত্রগুলো নিবে যেগুলো নিচে দেয়া আছে আমি বলবো, সেগুলো নিয়ে তারা পূরণ করে দিবে। তখন আপনি শুধু সিগনেটরি বা সিগনেচার করবেন, অথবা আপনি নিজেও ওই ফর্মটা সংগ্রহ করে আপনারা পূরণ করে সেখানে জমা দিতে পারেন। তাহলে আবেদনপত্র আপনি পূরণ করবেন। আবেদনপত্র সাথে তাহলে আপনাকে কী কী কাগজ দিতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,
পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংকের চেকের ফটোকপি জমা দিতে হবে। তার মানে আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি জমা দিতে হবে, সাথে পাসপোর্ট সাইজের এক কপি ছবি, এবং আপনার নির্ধারিত একটা ব্যাংক আছে যে ব্যাংকে আপনি লেনদেন করেন, রেগুলার লেনদেন করেন। প্রত্যেকটা মানুষেরই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, প্রায় মানুষেরই থাকে। যদি না থাকে তাহলে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কারণ এই ব্যাংক অ্যাকাউন্টটা আপনার ওই বিও অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকবে। যখন আপনি একটা শেয়ার কেনাবেচা করবেন, কেনাবেচা করার পরে দেন আপনি ক্যাশটা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে চাচ্ছেন বা আপনি টাকা উত্তোলন করতে চাচ্ছেন, তখন ওই ব্রোকারেজ হাউস এই এই যে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, আপনার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে টাকাটা পাঠিয়ে দিবে। সো বিও অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামেরও মিল থাকতে হবে, ভিন্ন নাম হলে চলবে না। যে বিও অ্যাকাউন্ট আপনি খুললেন, আরেকজনের ব্যাংক অ্যাকাউন্ট দিলেন, সেটা হলে হবে না, আপনার নামেই ব্যাংক অ্যাকাউন্টটা থাকতে হবে। সাথে আপনার চেকের ফটোকপি জমা দিতে হবে। আপনার ফটোকপি চাইলে ফটোকপি জমা দিতে পারেন, অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে পারেন। কারণ ওরা এই জিনিসটা নেয় কিসের জন্য? যাতে আপনার ব্যাংকের চেকের ফটোকপি নেওয়ার একটা উদ্দেশ্য আছে, বা ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার নামের বানাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার ব্যাংকের রাউটিং নাম্বার, এগুলো যাতে মিল থাকে, সেজন্যই ওরা চেকের পাতার ফটোকপি অথবা আপনার ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি ওরা এটা নিয়ে থাকে। তাহলে আপনি এবার আবেদনপত্র জমা দিলেন, আপনার সাথে আপনার হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলেন, আপনি সিগনেচার করেও জমা দিলেন। তাহলে পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপ হলো ফি প্রদান। এটা সিডিবিএল এর ফি প্রত্যেক বছরই ইয়ারলি হচ্ছে। ব্যাংকে যেমন আমরা একটা চার্জ কাটে ব্যাংক অ্যাকাউন্টের জন্য, ঠিক তেমনই বি অ্যাকাউন্টের জন্য, বি অ্যাকাউন্ট ওপেন করার জন্য এবং বছর শেষে আপনাকে একটা ফি প্রদান করতে হবে, যেটার বাংলাদেশের নির্ধারিত মূল্য 450 টাকা। তার মানে আপনাকে 450 টাকা এখানে ফি প্রদান করবে একটা বি অ্যাকাউন্ট নেওয়ার জন্য, ওপেন করার জন্য। আগামী 1 বছরের জন্য এই ফি আর নিবে না, এবং পরবর্তী বছরে রিনিউয়াল যখন করবেন তখন 450 টাকা করে আপনার বিও অ্যাকাউন্ট থেকে কেটে নিতে পারে, অথবা আপনি ক্যাশও জমা দিতে পারেন বা চেকেও জমা দিতে পারেন। যেভাবেই হোক আপনি জমা দিতে পারবেন, আপনার 450 টাকা করে রিনিউয়াল ফি জমা দিতে হবে, এবং বিও অ্যাকাউন্ট খোলার সময়ও আপনাকে 450 টাকা ফি প্রদান করতে হবে। 5 নাম্বার, চলেন বিও অ্যাকাউন্টের টাকা কিভাবে জমা দিব। দেখেন, আমি তো বিও অ্যাকাউন্ট খুলে ফেললাম, বিও অ্যাকাউন্ট খোলা শেষ, 1-2 দিন পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি পেয়ে যাবেন আপনার হাউজে যোগাযোগ করলে। সে ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে আপনার অ্যাকাউন্টের, বিও অ্যাকাউন্টের সকল তথ্য আপনাকে পাঠিয়ে দিবে। ওই জায়গাটাতে আপনাকে একটা বিও কোড পড়বে এবং একটা বিও নাম্বার পড়বে, যেটা হচ্ছে আপনার ট্রেডিংয়ের সময় আপনার হাউসে আপনাকে বলতে হবে, ওই কোডটা বলতে হবে যে আমার অ্যাকাউন্টের কোড নাম্বার এত, এই অ্যাকাউন্টে আমি লেনদেন করব, বা আমার বিও অ্যাকাউন্ট নাম্বার এত, আমার এটা দিয়ে আমি লেনদেন করব। সো ওরা তখন আপনাকে ওইভাবে করে লেনদেন করে দিবে। যাই হোক, লেনদেনের বিষয়টা পরে আসবে, এটা আমি পরে বোঝাবো যে কিভাবে লেনদেন করতে হয়। ভিডিও শেষে যদি সময় থাকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ফি প্রদান হয়েছে, এখন বিও অ্যাকাউন্টে টাকা কিভাবে জমা দেয়। দেখেন, বিও অ্যাকাউন্টে আপনার বিও অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনি অ্যাকাউন্ট নাম্বার পাইছেন। এখন আপনার শেয়ার কেনাবেচা করার জন্য আপনাকে তো একটা টাকা জমা দিতে হবে, 50,000 হোক, 1 লাখ হোক, যাই হোক, আপনাকে তো জমা দিতে হবে। তো আপনি ধরেন 1 লাখ টাকা জমা দিবেন আপনার বিও অ্যাকাউন্টে। তখন আপনি কি করবেন? আপনার ওই যে ব্রোকারেজ হাউজে আপনি অ্যাকাউন্ট খুলছেন, ওই ব্রোকারেজ হাউজে একজন প্রতিনিধি বা একজন ট্রেডার এর সাথে আপনি যোগাযোগ করবেন, বা একজন আরএম থাকে, একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, তার সাথে যোগাযোগ করবেন যে ভাই আমার এই বিও অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমি টাকা জমা দিতে চাই, তাহলে কিভাবে জমা দিব? তো তখন ওরা ব্রোকারেজ হাউজের ওরা কি করবে? আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট দিবে এবং সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দিবে, একটা ব্যাংকের ডিটেলস দিবে ওই হাউজের নামেই। সো আপনি কি করবেন? আপনার ব্যাংকের চেক ওই নামে, পে টু ওই নামে আপনি চেক জমা দিতে পারেন ওই নির্ধারিত ব্যাংকে। তার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ডাচ বাংলা ব্যাংকে, আপনি ডাচ বাংলা ব্যাংকে যেয়ে জমা দিবেন ওই চেকটা, অথবা ইসলামী ব্যাংকে যদি থাকে তাহলে আপনি ইসলামী ব্যাংকে দিবেন। মানে যে ব্যাংকে তাদের অ্যাকাউন্ট, সেই ব্যাংকেই আপনি ওই টাকাটা জমা দিবেন। ক্যাশও জমা দিতে পারেন, চেকও জমা দিতে পারেন, অথবা আপনি অনলাইন ট্রান্সফার করতে পারেন, আপনি বিএফটিএন, ইএফটিএন আপনি করতে পারেন, অথবা আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও আপনি এই টাকাটা জমা দিতে পারেন। যখন এই টাকাটা ওদের কাছে ক্যাশ হয়ে যাবে বা ওদের ওইখানে হিট করবে, তখন আপনার বিও অ্যাকাউন্টে ওরা আপনাকে টাকাটা ডিপোজিট করে দেবে আপনার অ্যাকাউন্টে, এবং টাকাটা যাওয়ার সাথে সাথেই ওরা কি করবে? আপনাকে একটা মানি রিসিপ্ট দেবে যে হ্যাঁ এত টাকা এই অ্যাকাউন্টের নামে, এই বিও অ্যাকাউন্টের এগেনস্টে বা এই বিও কোডের এগেনস্টে এই টাকাটা, এখানে 1 লাখ টাকাটা জমা হয়েছে, সেটা আপনাকে একটা মানি রিসিপ্ট দিবে। এবং
পরদিন দেখবেন যে আপনার বিও অ্যাকাউন্টের মধ্যে আপনি যদি ঢুকেন, এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম আছে বা আপনার ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে এত টাকা ডিপোজিট হয়েছে। তখন আপনি পরবর্তীতে ওই টাকা দিয়ে আপনি শেয়ার কেনাবেচা করতে পারেন। তো এই হচ্ছে বিও অ্যাকাউন্টের টাকা জমা দেওয়ার ধাপ, টাকা জমা দেওয়ার পদ্ধতি। এবার চলুন 6 নাম্বার। আপনি বিও অ্যাকাউন্ট খুলছেন, বিও অ্যাকাউন্টে টাকা জমা দিছেন, এখন সবই শেষ করছেন। এখন আমাকে তো আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে ভাই সবই বুঝলাম, কিন্তু বাংলাদেশে অনেকগুলো ব্রোকারেজ হাউস আছে যেগুলোর মধ্য থেকে আমি কোনটা পছন্দ করব, কিভাবে পছন্দ করব, বা কোনটা ভালো, কোনটা ট্রাস্টেড, সেই বিষয়টা একটু আমাকে বুঝিয়ে দিন। সো আমি নিজেও কয়েকটা ব্রোকারেজ হাউসে ট্রেড করি, আমার 2টা ব্রোকারেজ হাউস আছে। তো আমি বর্তমানে আইডিএলসিতে আছি এবং আইআইডিএফসিতে আছি। আর হচ্ছে আপনারা চাইলে এটা নিজেরাই দেখে নিতে পারেন, সেজন্য আপনাকে কিছুই করতে হবে না। আপনাকে একটু কষ্ট করে আপনি প্রথমে গুগলে যাবেন, গুগলে যেয়ে আপনি লিখবেন টপ, এই যে আমি এখানে লিখে রাখছিলাম টপ ব্রোকারেজ হাউস ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন এইখানে লেখা আসছে কি টপ ব্রোকারেজ হাউস ইন বাংলাদেশ। এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন। এই ওয়েবসাইটের মধ্যে গেলে দেখেন ইউসিবিএল স্টক, এইখানে দেখেন এই যে লেখা আছে টপ ব্রোকারেজ হাউস ইন বাংলাদেশ। প্রথমে আছে কি ইউসিবি স্টক ব্রোকারেজ হাউস, লঙ্কা বাংলা সিকিউরিটিস লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড, ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, ইসলামী ব্যাংক সিকিউরিটিস লিমিটেড, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড, মিডওয়ে সিকিউরিটিস লিমিটেড, সিটি সিকিউরিটিস লিমিটেড, শেলটেক্স ব্রোকারেজ, এসআইবিএল সিকিউরিটিস লিমিটেড। তো এই কয়েকটা টপ ব্রোকারেজ হাউসের মধ্যে পড়ে। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা ব্রোকারেজ হাউস চুজ করতে পারেন। আমি বর্তমানে ইসলামী ব্যাংকটা, যেহেতু এটার একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, ইসলামী ব্যাংকটা স্কিপ করতে পারেন। আপনারা এটা না দিয়ে আপনারা প্রথম ব্রাকে যেতে পারেন, আইডিএলসিও খুব ভালো, লঙ্কা বাংলাও খুব ভালো, মিডওয়ে খুব ভালো। তো এইগুলাতে আপনারা চুজ করতে পারবেন। তো এইগুলা চুজ করার ক্ষেত্রে তারপর আরও কিছু কন্ডিশন আছে। এইখানে কি বলছে, ফ্যাক্টরস টু কনসিডার হোয়েন চুজিং দি টপ ব্রোকারেজ হাউস ইন বাংলাদেশ। মানে আপনি কিছু ফ্যাক্টর বিবেচনা করবেন একটা ব্রোকারেজ হাউস পছন্দ করার জন্য। দেখেন প্রথমে এখানে কি বলছে, রেপুটেশন অ্যান্ড হিস্ট্রি, আপনারা এটা পড়ে নেবেন। দেখেন ওই ব্রোকারেজ হাউসের রেপুটেশন ভালো কিনা, ওই ব্রোকারেজ হাউসের হিস্ট্রি কেমন, তারা মানুষের টাকা পয়সা লেনদেন কেমন করে, এই বিষয়টা নিয়ে আপনারা একটু ক্লিয়ার হবেন যে তাদের রেপুটেশন কেমন এবং তাদের ব্যাক হিস্ট্রি কেমন আছে। যদি ভালো থাকে তাহলে আপনার জন্য ভালো। ব্রোকারেজ ফিস অ্যান্ড চার্জেস, দেখেন এক এক ব্রোকারেজ হাউসে এক এক রকম ফিস এবং চার্জেস করে থাকে। সেইটা হচ্ছে আপনার শতকরা হচ্ছে সেটা শতকরা হচ্ছে 20 পয়সা থেকে 50 পয়সা পর্যন্ত অনেকে নিয়ে থাকে। তো আপনারা চাইলে ওইভাবে করে তাদের সাথে কথা বলে নেবেন, নেগোসিয়েশন করে নেবেন, ভাই আমার ব্রোকারেজ ফিসটা কত নেবেন। মানে প্রত্যেক ট্রেডে আপনাকে একটা নির্ধারিত পরিমাণ, আপনাকে একটা ব্রোকারেজ চার্জ দিতে হবে, ফিস দিতে হবে, কারণ ওদেরও তো ব্যবসা। তো আপনি যতবারই শেয়ার কেনাবেচা করবেন ততবারই ওদেরকে একটা ফি দিতে হবে। সেক্ষেত্রে শতকরা হচ্ছে 20 পয়সা থেকে 50 পয়সা পর্যন্ত আছে। যারা আপনাকে যত কম দিবে, হ্যাঁ ভালো মানের ব্রোকারেজ যারা কত কম দিবে তাদেরটাতে আপনি প্রেফার করবেন। আমি মূলত হচ্ছে 30 পয়সা থেকে 35 পয়সার মধ্যে পাই। অনেক কিছু ব্রোকারেজ হাউস আবার 25 পয়সাও দেয় যদি আপনার ক্যাপিটাল অনেক বড় থাকে। সো আপনারা একটু ব্রোকারেজ হাউসের ফিসটা নিয়েও তাদের সাথে আলাপ আলোচনা করে নেবেন যে যত কমে পারা যায় আর কি। তো আপনি 30 পয়সা, 35 পয়সা বা 25 পয়সা এর মধ্যে যদি আপনি পারেন আপনার জন্য ভালো। দেখেন তারপরে হচ্ছে পরেরটা কি, ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যান্ড টুলস। মানে ওই ব্রোকারেজ হাউসের ট্রেডিং প্ল্যাটফর্ম আছে কিনা এবং বিভিন্ন ধরনের টুলস আছে কিনা। এখন অ্যানালগ যুগ তার নাই, আমরা তো আসলে আধুনিক যুগে চলে গেছি। তো অ্যানালগ যুগে কি হইতো যে আমরা হাউজে যেয়ে ট্রেড করতাম, অথবা তাদেরকে ফোন দিয়ে বলতে হতো ভাই আমার এই স্টকটা কিনেন, এই স্টকটা বিক্রি করেন। সো এইটার চাইতে আপনি আপনার মোবাইল ট্রেডিং প্ল্যাটফর্ম আছে, ওদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, আবার কেউ ডিএসসির প্ল্যাটফর্মটাও আপনাকে নিয়ে দেয়। সো আপনি নিজে বসে আপনার অ্যাকাউন্ট থেকেই, আপনার বিও অ্যাকাউন্ট থেকে আপনি নিজে বসেই কেনাবেচা করতে হবে। আপনার ট্রেডারকে আর ফোন দিতে হবে না, বা হাউসকে আপনার ফোন দিতে হবে না। আমি যেমন মোবাইল দিয়েই বা আমার পিসি দিয়েই আমি ট্রেড করি। সো আমি এই ট্রেডিং প্ল্যাটফর্মটা নিয়ে নিয়েছি, অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মটা আমি নিয়ে নিয়েছি। তো দেখবেন যে ওই ব্রোকারেজ হাউসটা এই ধরনের ফ্যাসিলিটি আপনাকে
প্রোভাইড করে কিনা। পরেরটায় আসেন, দেখেন কাস্টমার সাপোর্ট। তা আপনাকে দেখতে হবে, আপনি দেখা গেলো একটা কাজের জন্য ফোন দিছেন, তারা ফোনই পিক করতেছে না, বা আপনার মোবাইল অ্যাপস নিছেন, অ্যাপসটা ঠিকমতো কাজ করতেছে না ট্রেড আওয়ারের সময়, তখন আপনি বারবার তাদের সাপোর্ট চাচ্ছেন, তা আপনি সাপোর্টটা ঠিকমতো পাচ্ছেন না। সো তখন আপনি কিন্তু আপনার বড় ধরনের একটা লস হওয়ার সম্ভাবনা হতে পারে। দেখা গেলো আপনার স্টকটা বেশ বেড়ে গেছে, আপনি বিক্রি করতে চাচ্ছেন, আপনার অ্যাপসটা তখন কাজ করতেছে না, তখন কী করবেন? তখন তো আপনি ব্রোকারেজ হাউসে ফোন দিতে হবে। তো ফোন দিতে গেলে তখন তারা যদি ফোনটা পিক না করে, ওই সময়টাতে দেখা গেলো 1 ঘন্টা পরে আপনার কি হলো, ওই স্টকটা 2 টাকা কমে গেছে, বা একটা স্টক আপনি কিনতে চাচ্ছেন, আপনার অ্যাপস কাজ করতেছে না, তখন আপনি কি করবেন? প্রাইসটা, স্টকটার প্রাইস আছে 20 টাকা, তো 1 ঘন্টা পরে তারা পিক করলো, বা সময় অতিবাহিত হলো, ওই দিন হলো না, পরের দিন হলো, পরের দিন দেখা গেলো ওই স্টকটা হল্ট হয়েছে, আপনি স্টকটা কিনতে পারলেন না, তো আপনার লস হলো না। সো আপনার কাস্টমার সাপোর্টটাও খুবই 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 গুরুত্বপূর্ণ। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ব্রোকারেজ হাউস নির্বাচন করতে পারেন। আশা করি আপনাদেরকে বিও অ্যাকাউন্ট সম্পর্কে একটু ধারণা দিতে পেরেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।